Hello friends, this is Amit. Welcome to my channel Reader's Dom, and today I'm gonna discuss about zero conditional sentences. এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস বোঝার আগে তোমাদের বোঝা দরকার যে কন্ডিশনাল সেন্টেন্সেস বলতে কাদেরকে বোঝায়। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সেস অর্থাৎ যেটা কিনা কন্ডিশন এর উপর নির্ভর করে সেই জাতীয় সেন্টেন্সের বাংলা অর্থ দাঁড়াচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। অর্থাৎ এমন কোনো শর্ত প্রেজেন্ট করা হবে যে শর্তের রেসপেক্টে রেজাল্টটাকে আমরা খুঁজে পাবো। যদি এমন হয় তবে পরে এমন হবে, এমন একটা সেন্স। যখন এমন ধরনের সেন্টেন্সেস আমরা বলে থাকি তখন সেগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্সেস। এই কন্ডিশনাল সেন্টেন্সেসকে আমরা ইফ ক্লজও বলে থাকি। তবে সবসময় যে ইফ দিয়েই কন্ডিশনাল সেন্টেন্সেস হয় তা নয়, অনেক এমন ক্ষেত্র দেখা যায় যেখানে ইফ নয়, ইফের পরিবর্তে হয়তো ওয়েন ব্যবহার করা হচ্ছে, আবার হয়তো আনলেসের ব্যবহার করা হলো, এরকম বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তো এই কন্ডিশনাল সেন্টেন্সেসকে চার ভাগে ভাগ করা যায়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। এর মধ্যে আজকে আমি ডিসকাস করছি জিরো কন্ডিশনাল যে সেন্টেন্স হয় সেই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে। আগামী দিনগুলোতে আমি নিশ্চয়ই বাকি যে সমস্ত কন্ডিশনাল যে সেন্টেন্সেসগুলো হয় সেগুলো নিয়েও আলোচনা করব। এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এবার ডিসকাস করা যাক। তো এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স যখন হবে তখন সেক্ষেত্রে মনে রাখবে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেগুলো কি কি? জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হলো কোনো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা বলতে পারো অভ্যাসগত কাজ বা অভ্যাসগত কোনো একটা স্টেটমেন্ট, কিছু একটা থাকবে, কোনো একটা এমন কথা বলা থাকবে যেটা অভ্যাসকে বোঝাবে। তো এটা একটা পয়েন্ট। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো জেনারেল ট্রুথ বা বলা যেতে পারে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এমন সত্যি যে সত্যিটা সব সময়ের জন্যই সত্যি থাকবে, যেটা কখনো চেঞ্জ হবে না, এমন কিছু সত্যি ব্যাপার। তো হতে পারে কোনো একটা হ্যাবিটকে নিয়ে বলা হলো, আবার হতে পারে কোনো জেনারেল একটা ট্রুথ এক্সপ্রেস করা হলো বা ইউনিভার্সাল কোনো সত্যি কথা বলা হলো। তো যখন এমন ধরনের স্টেটমেন্ট কিছু থাকবে তখন সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। কেমনভাবে হয়? তো একটা কথা তোমাদের বলি, তোমরা জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্স যখন ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখি দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর একটা হলো ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ হ্যাবিচুয়াল অর্থাৎ যেটা কিনা অভ্যাসকে বোঝায়, আর ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্যকে বোঝায়, যা সারাটা জীবনের জন্য সত্য, সবসময় যেটা একটা ট্রুথ হিসাবে থাকবে। তো এমন ধরনের যে সেন্স আসে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখতে পাই। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা ভাত খাই, ইত্যাদি রকমের যে লাইন্সগুলো হয় সেগুলো আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। কারণ এই ধরনের কথাগুলোর মধ্যে দিয়ে আমরা এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা বলতে পারো অভ্যাসগত কাজ অথবা যেটা চিরন্তন সত্য সেটা বুঝিয়ে থাকি। এই সেন্সটাকেই যখন অ্যাপ্লাই করা হয় কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে তখন সেটাই হয়ে যায় জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো এগুলো ঠিক কেমনভাবে হতে পারে চলো কয়েকটা এক্সাম্পলস দেখা যাক, তার বেসিসে আমরা কেমন ফরম্যাট দাঁড়াচ্ছে সেটাকে কিন্তু রিয়েলাইজ করতে পারবো। প্রথমে দেখো, এই যে কথাটা এখানে লিখেছি আমি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ যাকে বলা হয় অভ্যাসগত কাজ। তো সেই হ্যাবিচুয়াল ফ্যাক্টের উপরে বা অভ্যাসগত যে কাজটা তার উপরে বেস করে আমরা কয়েকটা সেন্টেন্সেস এখন প্রথমে দেখে নিই। ইফ আই ওয়াচ টম অ্যান্ড জেরি আই লাফ। ইফ আই ওয়াচ টম অ্যান্ড জেরি আই লাফ এর অর্থটা কি? যদি আমি টম অ্যান্ড জেরি দেখি, মানে টম অ্যান্ড জেরি কার্টুনটা যদি দেখি, তাহলে কি হয় না, আমি হাসি। তো এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে। তো হ্যাবিট যেহেতু বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে ইফ ব্যবহার করে এইভাবে লাইনটাকে কিন্তু বানালাম। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় কি আছে দেখো, যদি আমরা প্রথম সেকশন থেকে দেখি এখানে দেখতে পাচ্ছি ইফের ব্যবহার হয়েছে এবং তারপরে দেখো যে সেন্টেন্সটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সাবজেক্টের পরে যে ওয়াচ দেখতে পাচ্ছি আমরা, এটা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স।
আবার যখন আমরা এখানে দেখছি সেখানেও দেখো সাবজেক্ট ব্যবহার হওয়ার পরে একটা কিন্তু ভার্ব ব্যবহার হয়েছে যেটা প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে। তাহলে এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে লাইনটা দেখতে পেলাম আমরা, এর বেসিসে এটা কিন্তু নিশ্চয়ই বলতে পারি যখন জিরো কন্ডিশনাল সেন্টেন্স হবে তখন সেক্ষেত্রে ইফ ক্লজের পর একটা সিম্পল প্রেজেন্ট টেন্স থাকতে হয় এবং তারপরে আবার যে নেক্সট স্টেটমেন্টটা আসছে, যে রেজাল্টটা আসছে, সেখানেও সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হবে। ওকে, তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার যেটা দাঁড়াচ্ছে যে একটা ইফ ব্যবহার হবে প্লাস তারপরে দেখতে পাবো সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তারপর আবার সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। তো এইটা হলো একটা বেসিক স্ট্রাকচার বলতে পারো, যেটা আমরা এই জিরো কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে দেখতে পাই। এখন যদি আমরা এটা ইফ না বলে যদি এখানে আমরা হোয়েন দিতাম তাহলেও হতো। যদি বলতাম হোয়েন আই ওয়াচ টম অ্যান্ড জেরি আই লাভ, যখন আমি টম অ্যান্ড জেরি দেখি আমি হাসি, তার মধ্যেও কোনো ভুল নেই। তাহলে ইফ ছাড়াও হোয়েন দিয়েও কিন্তু সেটা পসিবল। ওকে, আবার আরেকটা কথা বলে দিই, এই যে লাইনগুলো যখন বানানো হয় এই নয় যে সবসময় প্রথম দিকেই আমাকে ইফ দিয়ে লাইনটাকে লিখতে হবে। আমি প্রথম দিকে এই রেজাল্ট স্টেটমেন্টটাকে দিয়ে তারপরেও ইফ লিখতে পারি। যেমন যদি বলি আই লাভ ওয়েন আই ওয়াচ টম অ্যান্ড জেরি, কোনো অসুবিধা নেই। বা যদি বলি আই লাভ ইফ আই ওয়াচ টম অ্যান্ড জেরি, সেটাও ঠিক আছে। অর্থাৎ এই যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা বলা হচ্ছে, এটা যদি আমরা পরে লিখি এবং প্রথমে যদি এই দিকের সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে, অর্থাৎ যেটা কিনা রেজাল্ট স্টেটমেন্ট, যেটা হচ্ছে রেজাল্ট স্টেটমেন্ট, তো সেটা যদি আমরা প্রথম দিকে লিখি তাতেও কিন্তু কোনো ভুল হবে না। ওকে, তো এটা হলো কন্ডিশনটা, এটা হলো কন্ডিশন, আর এটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ এই অংশটা হলো রেজাল্ট এবং এই অংশটা যেটা সেটা হচ্ছে কন্ডিশন। তো সেই কন্ডিশনটা পরে আসতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা খেয়াল রাখবে, এই যে স্টেটমেন্টটা ইফ দিয়ে বলা হলো, হতে পারে এই স্টেটমেন্টটা পসিবল হচ্ছে বা হচ্ছে না, কিন্তু এটা যদি হয় তাহলে ডেফিনেটলি এটা হবে। ওকে, অর্থাৎ এই অংশটা কিন্তু 100% গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে এটা হলে ওটা হবেই, এমন একটা সেন্সে বলা হয়। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই ইফ অংশটা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এটা যদি ঘটে তাহলে এটা ঘটতে বাধ্য হবে, এমন একটা সেন্স। ওকে, এটা একদম ভুলবে না। যাই হোক, এমন ধরনের আরও কয়েকটা এক্সাম্পলস দেখা যাক এবং তার মধ্যে আমরা দেখি ভিন্ন ভিন্ন রকমভাবে কিভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। ইফ she thinks, if she thinks too much, she gets a headache. If she thinks too much, she gets a headache। অর্থাৎ কি, সে যদি খুব ভাবে তাহলে তার মাথা যন্ত্রণা করে। ওকে, তো এই লাইনটার মধ্যে দেখতে পাচ্ছ যে এটাও একটা কিন্তু সেই ধরনেরই স্টেটমেন্ট বলা হলো। অর্থাৎ এটা যে সবসময় হবে তা নয়, কিন্তু যখন এটা হয় তখন এটা হলেই এটা কিন্তু হতে বাধ্য। এই রেজাল্টটা 100% এখানে একটা গ্যারেন্টি শো করছে। ওকে, যে এটা ডেফিনেটলি এমন হবেই হবে। তো এই যে সেন্সটা এখানে দেখতে পাচ্ছ একই রকমভাবে আগেরটার মতনই হয়েছে। ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, যেটা একটা কাইন্ড অফ অভ্যাসের মতন সিচুয়েশনের মধ্যে পড়ছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ক্লজ যেটা ব্যবহার করা হয়েছে সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। এই যে দেখো থিংসের ব্যবহার হলো, এখানে থিংস সিম্পল প্রেজেন্ট টেন্সটা শো করছে। অন্যদিকে আবার যখন এই যে রেজাল্ট পার্টটাতে যখন আমরা আসছি, সেখানেও দেখো যে ভার্বটা রয়েছে সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মটাকে শো করছে, যার জন্য এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। তাহলে যে আর কি ফর্মুলাটা আমরা দেখলাম যে ইফ ক্লজ ব্যবহার হওয়ার পরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে এবং তারপরে আরও একবার সিম্পল প্রেজেন্ট টেন্স আসবে, তো সেইভাবে এটা বলতে পারি। আবার অবশ্যই এটা আমরা ঘুরিয়েও বলতে পারতাম যে শি গেটস আ হেডেক ইফ শি থিঙ্কস টু মাচ। আবার যদি এটা আমরা হোয়েন দিয়ে বলতাম, এখানে ইফের পরিবর্তে যদি হোয়েন ব্যবহার করতাম তাহলেও কিন্তু লাইনটা ঠিক হবে যে হোয়েন শি থিঙ্কস টু মাচ শি গেটস আ হেডেক। ওকে,
সেটাও কিন্তু কারেক্ট। তো এইভাবে তোমরা এই জিরো কন্ডিশনাল ক্লজে করতে পারো। চলো নেক্সট আরও একটা এক্সাম্পল এমন ধরনের দেখে নেওয়া যাক। She cries. She cries if her father rebukes her. অর্থাৎ কি, সে কাঁদে যদি তার বাবা তাকে বকাবকি করে। তো এই রেবিউকস অর্থাৎ বকাবকি করা। তো এই যে লাইনটা দেখছো এখানে দেখো আগেরটার মতন কিন্তু হয়নি। অর্থাৎ ওই যে আমি আগেরগুলোর ক্ষেত্রেও বললাম যে ইফটাকে বা ইফ ক্লজটাকে তোমরা পরেও লিখতে পারো, যেটা রেজাল্ট আসছে সেটাকে আগে লেখা যেতে পারে, সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শি ক্রাইজ যেটা হয়েছে এটা তো রেজাল্ট, এটা তো মেন ঘটনাটা নয়। এটা হচ্ছে কখন, যখন কিনা এই কন্ডিশনটা দেয়া হচ্ছে যে তার ফাদার যখন তাকে বকাবকি করছেন তখন সেক্ষেত্রে সে কিন্তু কাঁদে। তাহলে এইটা হলো কজ ফ্যাক্টর, বা বলতে পারি এটা হলো সেই কন্ডিশনটা যার রেসপেক্টে এটা কিন্তু অলওয়েজ ট্রু হিসেবে সামনে আসছে। শি ক্রাইজ। তো দুটো সেকশানে দেখতে পাচ্ছি আমরা। আরও একবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলো। তো এখানেও যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে যেটা আমরা দেখলাম যে জিরো কন্ডিশনালের রুল যেটা, সেটা এখানেও মেনটেন হলো। তো এইভাবে তোমরা কিন্তু এটাকে করতে পারো। এবার যদি মনে হয় যে ইফের পরিবর্তে এখানে আমরা হোয়েন অ্যাপ্লাই করব, তাহলেও এটা কিন্তু হয়ে যাবে। শি ক্রাইজ হোয়েন হার ফাদার রিবিউকস হার, সেটাও ঠিক আছে। ওকে, তো এরকম বিভিন্নভাবে করা যেতে পারে। চলো আরও একটা এক্সাম্পল এমন ধরনের হ্যাবিচুয়াল ফ্যাক্টের দেখে নেওয়া যাক। তো যাই হোক, চলো আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক এই হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে যেটা পড়ে অভ্যাসের মধ্যে। ইফ আই ইট টু মাচ, if I eat too much, I feel sleepy. যদি আমি অনেকটা খেয়ে ফেলি তাহলে আমার ঘুম ঘুম পায়। তো এই যে লাইনটা ইফ আই ইট টু মাচ আই ফিল স্লিপি, এখানেও দেখা যাচ্ছে সেম সেন্স কিন্তু আসলো। ইফের পরে দেখো যে ক্লজের পার্টটা আসছে সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা আই ফিল স্লিপি, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে। আর এটা হলো কন্ডিশন, যদি আমি বেশি খেয়ে ফেলি তো কন্ডিশন ফেলা হলো, সেই কন্ডিশনের রেসপেক্টে যেটা রেজাল্ট আসলো সেটা কি আই ফিল স্লিপি, আমি ঘুম ঘুম অনুভব করি। তো এই যে লাইনটা এটা দেখা যাচ্ছে কিন্তু 100% কারেক্ট, অর্থাৎ এই অংশটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু যদি এটা হয় তাহলে এটা তো অবশ্যই হবে, এমন একটা সেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এমন ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হ্যাবিটের উপরে বেস করে আমরা বলতে পারি এমন কিছু কিছু লাইনস আমরা কনস্ট্রাক্ট করতে পারি। অবশ্যই খেয়াল রাখবে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে স্টেটমেন্ট যে দুটো বলা হবে সেটা একে অপরের রেসপেক্টে কিন্তু সত্যি দাঁড়াচ্ছে, সেটা বুঝে নিয়েই তোমরা সেটাকে কিন্তু লিখবে। ওকে, এনিওয়ে আরও একটা কথা এখানে বলে দিই, যেমন এতক্ষণ ধরে দেখলাম এখানেও কিন্তু সেই হোয়েনের ব্যবহার করেও এটা হতে পারতো। অর্থাৎ এখানে ইফের পরিবর্তে যদি আমরা এখানে হোয়েন লিখে দিতাম, হোয়েন তারপরে যেমন আছে তেমনই থাকতো এবং সেই অনুযায়ী লেখা হতো, সেটাও কিন্তু অবশ্যই কারেক্ট হতো যে হোয়েন আই ইট টু মাচ আই ফিল স্লিপি, একই সেন্স আসছে, যখন আমি বেশি খেয়ে ফেলি আমি ঘুম ঘুম অনুভব করি। তো এই যে সেন্সটা এটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো, সবসময় ইফ লিখতে হবে এমন কোনো কথা নেই। আবার ঠিক আগেরটার মতনও এমনভাবেও করা যেতে পারে যে আই ফিল স্লিপি এটা প্রথম দিকে দিতে পারো, আই ফিল স্লিপি ইফ আই ইট টু মাচ, বা আই ফিল স্লিপি ওয়েন আই ইট টু মাচ, সেটাও কিন্তু হবে। ওকে, যাই হোক এবার দেখা যাক এমন কিছু সেন্টেন্সেস যেখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট নয়। এবার দেখব আমরা এই যে জেনারেল ট্রুথ রয়েছে বা ইউনিভার্সাল ট্রুথ যেটা বলা হচ্ছে, সব সময়ের জন্য যেগুলো সত্যি, চিরন্তন সত্য, এমন কিছু বিষয়ের ক্ষেত্রে কিভাবে আমরা এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, এসো দেখে নাও। এই যে জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হচ্ছে, এক্ষেত্রে এটা বলতে পারো জেনারেল ট্রুথ নয়, বরং আরও ভালো হয় যদি বলা হয় পার্মানেন্ট ট্রুথ, এমন একটা সত্যি যেটা সব সময়ের জন্যই কিন্তু সত্যি থাকবে, যেটা চেঞ্জ হবে না, এবং সেই জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ এই টার্মটা আমি এখানে ইউজ করেছি। তো এই যে সেন্সটা যখন আসবে তখন সেক্ষেত্রে যে ধরনের লাইনস হতে পারে, চলো তেমন এক্সাম্পলস দেখা যাক। ইফ লাইট কামস
darkness disappears। অর্থাৎ কি, যদি আলো আসে অন্ধকার অদৃশ্য হয়ে যায়। এটা তো একটা কমন সেন্স। ডেফিনেটলি যখন কোনো একটা রুমের মধ্যে বা কোনো একটা জায়গাতে যখন আলো আসবে, ডার্কনেস তো সেখানে থাকতে পারবে না। ডার্কনেস আর লাইট একসাথে তো এক্সিস্ট করে না। তো এই থিওরিটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেটা আমরা বলতে পারি একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা অলওয়েজ সত্যি, তো সেই সেন্সটা এখানে চলে আসলো। এমন ধরনের সেন্সে আমরা কিন্তু জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, যেক্ষেত্রে ইফ ক্লজ যেটা ব্যবহার হলো সেক্ষেত্রে যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে, রেজাল্টের ক্ষেত্রেও একই রকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলো, বা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার হলো। তো এই রুলটা অবশ্যই খেয়াল রাখবে। চলো এমন ধরনের আরও একটা এক্সাম্পল দেখা যাক। If we eat, we live। যদি আমরা খাই আমরা বেঁচে থাকি। তো আমাদের যে বেঁচে থাকাটা সেটা কিন্তু সম্ভব হয় যখন আমরা খাই। যদি মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে তো বাঁচবে না কেউ। তাহলে ডেফিনেটলি খাওয়াটা যেটা দরকার তার উপরে বেস করেই কিন্তু আমরা বেঁচে থাকছি। তো যদি খায় তাহলে তো বাঁচবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এখন বিভিন্ন রকম দুর্ঘটনার কারণে মৃত্যু হতে পারে, কিন্তু সেই সব সেন্সগুলো যদি বাদ দিই, স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষ খায় বেঁচে থাকার জন্য, তো এটা একটা ফ্যাক্ট। তো সেই রেসপেক্টে ইফ উই ইট উই লিভ। তো এই লাইনটাও কিন্তু দেখতে পাচ্ছি যেখানে বোথ সাইডে দেখা যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। ইট ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানেও দেখো লিভ ভার্বের ফার্স্ট ফর্ম আছে। সো সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে দেখতে পেলাম। ঠিক আছে, চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। ওয়াটার বয়েলস ইফ we হিট ইট। অর্থাৎ কি, ওয়াটার বয়েলস, জল গরম হয় বা জল ফোটে, এই সেন্সটা বলা হলো কখন, যদি আমরা ওটাকে গরম করি। তো আমরা যদি গরম করি তাহলে তো ওয়াটার আর কি সেটা ফুটতে শুরু করবেই, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পর জলটা ফুটতে শুরু করে। তো এই যে সেন্সটা এখানে বলা হলো, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট আমরা বলতে পারি। তো সেই সায়েন্টিফিক ফ্যাক্ট যখন বলা হয়, তেমন ধরনের সেন্সগুলোতেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স হলো। তো এই সায়েন্টিফিক ফ্যাক্টটাও কিন্তু এটা বুঝতে হবে যে সেটা একটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে যাচ্ছে। তুমি জল ফোটাচ্ছ অথচ মানে জলটাকে হিট করছো অথচ জল ফুটছে না, অনেকটা উষ্ণতা জলের বেড়ে গেছে তবু জল ফুটবে না, এমন তো হতে পারে না। টেম্পারেচার যত বাড়তে থাকবে একটা মোমেন্টের পরে গিয়ে দেখা যাবে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো সেই সেন্সটা যখন এমন লাইন হবে সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ইফ ক্লজ ব্যবহার করে আমরা এই ধরনের কন্ডিশনাল জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারি। তো তাহলে তোমরা কি দেখতে পেলে এখনো পর্যন্ত, যে যখন ইউনিভার্সাল ট্রুথটা আসছে, মানে এমন কোনো সত্যি বিষয় বলা হচ্ছে যেটা সবসময়ের জন্য সত্যি হচ্ছে, সেক্ষেত্রে হয় দেখতে পাচ্ছি আমরা কোথাও হয়তো ন্যাচারাল কোনো কজ দেখানো হলো, যেটা অলওয়েজ প্রাকৃতিক সিস্টেম যেটা, সেটাকে প্রেজেন্ট করা হলো। যেমন লাইট কামস, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, এটা একটা নেচার রিলেটেড ম্যাটার। আবার দেখা যাচ্ছে যে কোথাও বা দেখানো হচ্ছে এমন ধরনের সায়েন্টিফিক বিষয় থাকছে। তো সেই সায়েন্টিফিক ফ্যাক্ট যখন থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সেন্স আসতে পারে। চলো আর একটা ন্যাচারাল ফ্যাক্ট এখানে লেখা যাক, যেটা আমরা খুবই কমনলি দেখতে পাই। ওকে, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, দ্য ট্রিজ গেট ওয়েট। যদি বৃষ্টি হয় গাছ ভিজে যায়। এখানেও দেখো সেম আগের যে লাইনটা, অর্থাৎ যে ইফের যে পার্টটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। এখানেও গেট ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে। তার মানে এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্সটা আসলো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারের মধ্যে দিয়ে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের রুলটা কিন্তু এখানেও মেনটেন করা হলো। তো এই যে লাইনটা এখানেও দেখতে পেলাম আমরা, যে ন্যাচারাল যে কজ বা ন্যাচারাল যে ফ্যাক্ট যে বিষয়টা, সেটা এখানে দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো ভিজে যায়। তো এই গাছ ভিজে যাওয়া ব্যাপারটা খুবই কমন। বৃষ্টি হলে গাছ শুকনো থাকবে এ তো হতে পারে না, স্বাভাবিকভাবেই গাছগুলো ভিজবে, যেহেতু সেগুলো খোলা আকাশের নিচে রয়েছে। তো এই ধরনের সেন্সগুলো যখন আসবে সেক্ষেত্রে তোমরা অফকোর্স এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারো।
এবার দেখো এই যে কথাগুলো এখানে আমরা দেখলাম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ যাই বলো না কেন, সব লাইনের মধ্যে দেখা যাচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট অর্থাৎ যেটা কিনা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট, সেই ফরম্যাট ফলো হয়ে এগুলো কিন্তু হলো। এছাড়াও ইম্প্যারেটিভ সেন্টেন্সের ফরম্যাট ফলো করেও সেটা কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে ওই ধরো কাউকে কিছু আদেশ করা হলো, কাউকে কোনো উপদেশ দেওয়া হলো, এমন ধরনের যে সেন্টেন্সগুলো হয় যেখানে সাবজেক্টের ব্যবহার হয় না, ভার্ব থেকে অবজেক্ট পার্টটা থাকে বা হয়তো অবজেক্টও থাকে না, এমন ধরনের সেন্স যখন আসে সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও দেখা যায় এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু হতে পারে। তো সেগুলো কিভাবে হয় চলো তার কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। এই এক্সাম্পলটা দেখো, ডোন্ট come here, don't come here if I forbid you। অর্থাৎ কি, এখানে এসো না যদি আমি তোমায় নিষেধ করি। তো এখানে দেখো এই যে ইফ ক্লজের পার্টটা রয়েছে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স এসছে, আবার এখানেও কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই রেসপেক্টে এই রুলটা কিন্তু মেনটেন হয়ে গেল, কিন্তু এখানে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, সাবজেক্টটা এখানে উজ্জ্ব আছে বা সাবজেক্টটা এখানে ব্যবহার হয়নি। ডোন্ট কাম হিয়ার মানে ইউ ডোন্ট কাম হিয়ার, ওকে। তো সেই সেন্সটা এখানে বোঝানো হয়েছে। সো এখানে যে ইফের ব্যবহার করা হলো এটা আমরা প্রথম দিকে না করে মাঝের দিকে করলাম। অর্থাৎ যে কথাটা আগে আমি বলছিলাম বা আগেও তোমরা দেখেছো কয়েকটা সেন্টেন্সে, যে ইফটা সবসময় সেন্টেন্সের শুরুতেই লিখতে হবে এমন কোনো কথা নেই, মাঝখানেও কিন্তু ইফ ফ্যাক্টরটাকে নিয়ে আসা যেতে পারে। আবার যদি এটা আমরা এইভাবে বলতাম, ইফ আই ফরবিড ইউ ডোন্ট কাম হিয়ার, সেটাও কিন্তু পসিবল, সেক্ষেত্রে একটা ইউ এর পরে কমা দিয়ে দিতে হতো, ওকে। তো যাই হোক, এইভাবে তোমরা করতে পারো। তবে মনে রাখবে এমন ধরনের লাইন বেসিক্যালি যখন কাউকে হয়তো কিছু করতে বলা হচ্ছে, কোনো একটা কাইন্ড অফ বলতে পারো নির্দেশ দেওয়া হচ্ছে ইত্যাদি রকম সেন্সগুলোতে কিন্তু এগুলো আমরা বলতে পারি, ওকে। আরও একটা এক্সাম্পল দেখা যাক। ইফ শি হেল্পস ইউ ট্রাস্ট হার। অর্থাৎ কি, যদি সে তোমায় সাহায্য করে তাকে বিশ্বাস করো। এই লাইনটার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা যে সেন্সটা আসছে সেটা একটা কাইন্ড অফ নির্দেশ করা হয়েছে, এবং অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ব্যবহার হয়েছে, যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড সেকশনটা দেখো যেখানে ট্রাস্ট হার রয়েছে, সাবজেক্টটা কিন্তু দেয়া নেই, তো এটা ইম্পারেটিভের ফরম্যাটে রয়েছে। প্লাস এখানে যেটা দেখছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে রুলটা সেটাও এখানে মেনটেন হয়েছে, তো অবভিয়াসলি জিরো কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী এটাকে করা হলো সেই স্ট্রাকচারে, ঠিক আছে। তো এইভাবেও হতে পারে। চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। ইফ you get a chance don't miss it। if you get a chance don't miss it, যদি তুমি একটা সুযোগ পাও হারিও না। এখানে দেখো একটা নট সেন্স চলে আসলো, যেটাও কিন্তু পসিবল, যখন ইফ দিয়ে এমন ধরনের ক্লজ করবে তখন সেক্ষেত্রে নট দিয়েও কিন্তু সেন্টেন্স করতে পারো। ইফ ইউ গেট আ চান্স ডোন্ট মিস ইট, যদি একটা সুযোগ পাও হারিও না। তো এখানেও দেখো একই রকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়েছে এখানে, সেটা দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি যেটা কিনা আর কি জিরো কন্ডিশনাল সেন্টেন্সের রুল সেটা মেনটেন হলো, এবং ইফ ক্লজ ব্যবহার করে এটাকে করা হলো। এবার এটা তোমরা ঘুরিয়েও লিখতে পারো, অর্থাৎ ডোন্ট মিস ইট ইফ ইউ গেট আ চান্স, সেটাও কিন্তু আমরা বলতে পারি, ওকে। এবার যদি মনে হয় এটা আমরা ওয়েন দিয়ে বললে কেমন হতো, সেটাও পসিবল। ওয়েন ইউ গেট আ চান্স ডোন্ট মিস ইট, অসুবিধা নেই, হতেই পারে। আগের লাইনটাও যেমন ওয়েন শি হেল্পস ইউ ট্রাস্ট হার, ওকে। দেন ডোন্ট কাম হিয়ার ওয়েন আই ফরবিড ইউ, সেটাও হতে পারে, ওকে। সো ওয়েন বা ইফ যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইফটাকে অ্যাপ্লাই করা হয়, সেটার ব্যবহারটা বেশি দেখতে পাওয়া যায়, সেই জন্য আমি ইফ দিয়ে দিচ্ছি, বাট ওয়েন দিয়েও তোমরা অবভিয়াসলি করতেই পারো। তো যাই হোক, চলো তাহলে একটা ওয়েন দিয়ে দেখা যাক। প্লে দ্য মিউজিক when you need peace।
এক্স্যাক্টলি, মিউজিক শুনতে কার না ভালো লাগে। সো প্লে দ্য মিউজিক ওয়েন ইউ নিড পিস। তুমি মিউজিক প্লে করো মানে বাজাও যখন তোমার শান্তির প্রয়োজন। তো শান্তির যখন প্রয়োজন তখন মিউজিক বাজাতেই পারি, এটা একটা কমন সেন্স। তো সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এখানে প্লে দ্য মিউজিক, এখানে ইম্প্যারেটিভ সেন্স রয়েছে, প্লে দ্য মিউজিক কিছু করতে বলা হলো এবং সাবজেক্টটা ওখানে দেয়া নেই দেখো। আর এখানে হোয়েন ইউ নিড পিস এই যে সেকশনটা আসছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। এবার যদি এখানে হোয়েনের ব্যবহার না করে আমরা ইফ লিখতাম তাহলেও কিন্তু এটা কারেক্ট হতো, প্লে দ্য মিউজিক ইফ ইউ নিড পিস। এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এমন অনেক সেন্স দেখতে পাবে যেখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফ এবং হোয়েন ছাড়াও আনলেসের ব্যবহার হতে দেখতে পাওয়া যায়। আনলেস কিভাবে আসতে পারে চলো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখা যাক। ইফ he doesn't say anything, if he doesn't say anything, don't allow him। অর্থাৎ সে যদি কিছু না বলে তাহলে তাকে অ্যালাউ করো না, কোনো একটা কিছু করতে অ্যালাউ করো না, বা কোথাও কিছু হয়তো এন্ট্রি দিও না, এমন সেন্সে বলা হচ্ছে অ্যালাউ করো না। তো এই যে লাইনটা দেখো, এই যে যদি না সেন্সটা আসলো, ইফ হি ডাজন্ট সে এনিথিং, যদি না সে কিছু বলে, এই সেন্সটা। তো এই সেন্সটা যখন দেখছো এমন ধরনের সেন্স আসবে, তো এই ধরনের সেন্সে আমরা আনলেস অ্যাপ্লাই করতে পারি। কারণ আনলেসের কথাটার অর্থটা কি? আনলেস মানেই হচ্ছে ইফ প্লাস নট, মানে যদি না। তো সেই যদি না সেন্সটা যদি এখানে আমরা ব্যবহার করি তাহলে তো ক্ষতি নেই। তাহলে লাইনটা আমরা কেমনভাবে বলতে পারি? সেক্ষেত্রে ইফের পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করব। আনলেস তারপরে সাবজেক্ট যেটা আছে সেটা লিখব। এবার এখানে যেটা ডাজন্ট আছে সেটা তো আর প্রয়োজন নেই, নট সেন্স আমি আর দেবো না, কারণ আনলেসের মধ্যেই না সেন্সটা রয়েছে। আনলেস মানেই তো যদি না, সেই জন্য আলাদা করে আর নটটা লাগবে না। এবার এখানে যে ভার্বটা রয়েছে সেই সে ভার্বটা সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন যেহেতু সাবজেক্ট হি রয়েছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য সের সাথে আমাদের এস যোগ করতে হবে। আনলেস হি সেজ এনিথিং, আনলেস হি সেজ এনিথিং, যদি না সে কিছু বলে, ডোন্ট অ্যালাউ হিম, ডোন্ট অ্যালাউ হিম। এইভাবেও কিন্তু এটা আমরা করতে পারি। এরকম বিভিন্ন রকমভাবে তোমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস তৈরি করতে পারো। খেয়াল রাখবে ইফ বা ওয়েন যে কোনো একটা ব্যবহার করবে, কিন্তু মনে রাখবে ইফের ব্যবহার সব থেকে বেশি দেখা যায়, তাই জন্য ইফ দিয়ে আমি বেশি এক্সাম্পল দিলাম। আর একটা কথা যেটা আমি বলে দিলাম যে ইফ দিয়ে যে ক্লজ পার্টটা আসছে সেটা সেন্টেন্সের শুরুতেও লিখতে পারো, আবার ওটা মাঝের দিকেও লিখতে পারো, মানে প্রথম দিকের রেজাল্টটা লিখে দিয়ে তারপরে তোমরা আর কি ওই ইফ ক্লজটাকে নিয়ে আসলে সেটাও কিন্তু হতে পারে। কিন্তু জিরো কন্ডিশনাল সেন্টেন্স যখনই করবে এটা একদমই ভুলবে না যে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ ওই ইফ যে ক্লজের পার্টটা আছে এবং রেজাল্ট যে পার্টটা আছে, দুটো ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সেটা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়বে না। ওকে, তো এইভাবে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো। এই রিলেটেড যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অফকোর্স আমাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ওকে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করো তোমার সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। বাকি যে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সের ফরম্যাটগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু আগামী দিনগুলোতে আমি কখনো না কখনো ভিডিও নিয়ে আসবো, তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ওকে, তো চলো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।